বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লৌকিক আর অলৌকিক এই চ্যানেলে। এখানে কিছু শোনা বা না শোনা গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শোনাব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটির পূর্ণাঙ্গ রূপদান এবং পাঠে গৌরব চ্যাটার্জি এবং অয়ন চ্যাটার্জি। গল্পের নাম ননির পুতুল। আমার এক খুড়তুতো ভাইয়ের মুখে শোনা গল্প। ওর আসল নাম বলছি না, তবে অনেকে দেবু বলে ডাকে। এই ঘটনাটা ওই আমাকে বলেছিল একবার। ভাবলাম এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। ঘটনাটি ওর দৃষ্টিভঙ্গিতেই বলছি, যাতে অবস্থাটা আপনারা ভালোভাবে অনুভব করতে পারেন। আসুন শুরু করা যাক। আমি তখন ক্লাস 2-এ পড়তাম। বাবা একটা চালের মিলে কাজ করতেন। প্রতিদিন দেখতাম মা খুব ভোরে উঠে কেরোসিন স্টোভে খাবার তৈরি করছেন। গরম খাবার টিফিন ক্যারিয়ারে ভরে আর কিছু চা, রুটি বা মুড়ি জাতীয় কিছু খেয়ে সাইকেলে বাবা রওনা দিতেন, আর সেই সন্ধ্যের পর বাড়ি ফিরতেন। একদিন বাবা বাড়ি ফিরে জানালেন, মিলের মালিক নাকি সিউড়ি থেকে বহরমপুর লাইনে একটা নতুন মিল কিনেছেন। তার সেখানে কিছু বিশ্বস্ত লোকের দরকার। পুরনো লোকেরা, মানে ওই মিলের পুরনো লোকেরা তো আছেই, তবুও পরিবেশটা ভালোভাবে বুঝতে আর ব্যবসা ভালোভাবে চালাতে গেলে এরকম করতে হয় মাঝে মাঝে। এতে কর্মচারীদের অনেক ভেতরের খবর পাওয়া যায়, যা এমনিতে মালিকেরা জানতে পারে না। বাবার বেতনও বেশ কিছুটা বাড়িয়ে দেবেন বলেছেন, আর তাছাড়া থাকা খাওয়াটাও দেবেন। বাবা চলে যাচ্ছে বলে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু এরকম সুযোগ তো মধ্যবিত্ত সংসারে খুব বেশি আসে না। স্বভাবতই বাবা পরের মাসেই রওনা দিলেন। এর সপ্তাহ 2-এক পর বাবা বাড়ি এলেন দেখা করতে। বলছিলেন যে কোম্পানি একটা বড় বাড়ির নিচের তলার 2টো রুম ভাড়া নিয়েছে। তাতে 7 জন মিলে থাকে। থাকার অসুবিধে আছে, তবে রান্নার লোক দিয়েছে। স্বস্তির কথা এই যে বড় সাহেব বলেছেন পরের মাসেই আলাদা একটা ঘর ভাড়া নেবেন, আর ওতে জনা 2-3 লোক গিয়ে থাকতে পারে। মাস 2-এক পর বাবা যখন আবার বাড়ি এলো, তখন বলল যে বাবা আর 2 জন লোক মিলে নতুন ঘরটাতে থাকতে শুরু করেছে। ওটা মাটির বাড়ি, তবে কুয়ো, বাথরুম, ইলেকট্রিসিটি সবই আছে। বাবা বলল যে আমার পরীক্ষা হয়ে গেলে আমাকে আর মাকে কিছুদিনের জন্য সেখানে বেড়াতে নিয়ে যাবে। শুনেই তো আনন্দে নেচে উঠলাম। ফাল্গুনের মাঝামাঝি আমাকে আর মাকে বাবা ওখানে নিয়ে গেল। বাস থেকে যেখানে নামলাম সেই জায়গাটার নাম গোপালপুর। বহরমপুর এখান থেকে আরও 20-22 কিলোমিটার রাস্তা। বাবা যে কারখানায় কাজ করে সেটা বাস থেকেই দেখা যায়। বাস স্ট্যান্ডে নেমে সাইকেল রিকশায় আমরা চললাম। রিকশাটা মিলের পাশ দিয়ে গিয়ে কিছুটা গাছপালা, ধান মাঠ আর একটা ছোট নদী পেরিয়ে গ্রামে ঢুকলো। কাঁচা রাস্তা গ্রামের। যেতে যেতে একটা বাড়ি দেখিয়ে বাবা বলল, দেবু, ওই বাড়িটা দেখছিস? ওইটার নিচের তলায় আগে থাকতাম, বুঝলি। 2তলা বাড়ি, তবে খোলামেলা নয়। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। এর 5-7 মিনিট পর আমরা গ্রামের শেষ প্রান্তে একটা বটতলার কাছে গিয়ে নামলাম। বটগাছের এক পাশে পলাশ গাছে ঘেরা ছোট একটা ডোবা, আর রাস্তার ওপারে পাঁচিল ঘেরা একটা মাটির বাড়ি। বাড়ির দরজা কাঠের, আর তার ওপর গোল গোল লোহার পেরেক পেটানো। দেখতে বেশ সুন্দর। বাবা দরজার তালা খুলে বাড়িটাই ঢুকলো। আমরাও ঢুকলাম তার পেছন পেছন। ঢুকেই একটা ছোটোখাটো উঠোন, আর ডান দিকে পাঁচিল লাগোয়া মাঝারি সাইজের একটা পাতকুয়ো, তার পাশেই বাথরুম। উঠোনটা পেরিয়ে 2 প্রস্থ ঘর। একদিকে 2খানা রুম, আর একদিকে রান্নাঘর, আর তার পাশে একটা ছোট কুঠুরি।
কুঠুরিটা তালাবন্ধ। মাঝখানে একটা সরু গলি, ওটা দিয়ে বাড়িটার অন্যদিকে আর একটা ছোট দরজা দিয়ে বেরোনো যায়। পাশাপাশি দুখানা রুমের একটাতে বাবা থাকে, আরেকটাতে গণেশ সূত্রধর নামে আরেকটা লোক। ওর সাথে আরেকজন থাকে, তবে সে এখন বাড়ি গেছে ছুটি নিয়ে। মাটির বাড়ি, খড়ের চাল হলেও ভালোই। উঠোনের একদিকে একটা ছোট তুলসী মন্দির, তার পাশে একটা জবা ফুলের গাছ। ছিমছাম হলেও ঘরটা ভালো। ওখানে থাকতে লাগলাম। উঠোনে জায়গা আছে, সেখানে ফুটবল খেলি। মাঝে মাঝে গণেশ কাকাও খেলে আমার সাথে, কিন্তু গণেশ কাকার রাত্রে ডিউটি, তাই দিনের বেশিরভাগটাই ঘুমোয়। মায়ের রান্না হলে ঘুম থেকে উঠে খাবার খায়। সব খাবারই বলে দারুণ হয়েছে। বেশ ভালো মোটাসোটা লোকটা। বাবা কাজের ফাঁকে ঘুরতে নিয়ে যায় মিলে। গ্রামটাও ঘুরে দেখলাম। মন মেজাজ প্রথম দুদিন ভালোই ছিল, তারপর আমার পাড়ার বন্ধুদের জন্য মন খারাপ করতে লাগলো। এখানে কোনো বন্ধু নেই, পাড়ার ছেলেগুলো ভালো করে মিশতেই চায় না। সেদিন রাত্রে বাবা মাংস এনেছিল। আনন্দে জমিয়ে খেয়ে ঘুমোচ্ছি, হঠাৎ রাত্রে ঘুম ভেঙে গেল। পেচ্ছা পেয়েছে। ইলেকট্রিক আলো আছে এখানে, তাই ভয় নেই। বাথরুমের বাইরে একটা 40 ওয়াটের বাল্ব জ্বলছে। তার হলদে আলোয় পুরো উঠোন মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। নিজেই উঠে উঠোন পেরিয়ে বাথরুম গেলাম। আমাদের রুমটার বাইরে দাওয়াটাতে আলোটা কিছুটা কম। রুম থেকে বেরিয়ে দাওয়া, তারপর সরু গলিটা, আর তারপর রান্নাঘর আর কুঠুরি। কুয়োটার কিনারাগুলো কিছুটা নিচু আর কিছুটা ভাঙা। ফাটলে ফাটলে শ্যাওলা জমেছে। বোধহয় মেরামত হয়নি অনেক দিন। বাথরুম যাওয়ার সময় বার দুয়েক কুঠুরির জানলার দিকে চোখ গেল। মনে হলো জানলাটা খোলা রয়েছে। আশ্চর্য, দিনের বেলায় তো দেখেছি বন্ধ থাকে। যাই হোক, বাথরুম সেরে যখন ফিরছি, তখন আবার কি মনে করে দাওয়ার উপর দাঁড়িয়ে কুঠুরিটার দিকে আর একবার তাকাতেই মনে হলো জানলার ভেতরে কিছু একটা নড়ছে। গাটা একটু ছমছম করলেও তাকিয়ে আছি। জানলাটার কপাটগুলো ভেতর দিকে খোলা রয়েছে। কুঠুরির ভেতরে বেশ অন্ধকার, বাইরেও আলো আঁধারি। আমি আর বেশি সাহস না দেখিয়ে শটান ঘরের ভেতরে ঢুকবো ভাবছি, এমন সময় দেখি কুঠুরির জানলার ওই লোহার রডের ফাঁক দিয়ে আস্তে আস্তে দুটো হাত বেরিয়ে এলো। জরাজীর্ণ হাত, মিশমিশে কালো, সরু সরু আঙ্গুলে লম্বা লম্বা নখ। আমি ভয়ে থ হয়ে গেছি। পা যেন নড়ছে না। পেঁচাটা আবার ডাকছে। আমার চোখ তখনও জানলার দিকে। আবছা আলোয় দেখলাম এক ঝাঁক উস্কো খুস্কো চুল। প্রথমে জানলাটার কাছে এলো, তারপর একটা মস্ত বড় মাথা ওই সরু সরু রডের ফাঁক দিয়ে কিভাবে জানি না জানলার বাইরে বের করে নিয়ে এলো। এ কি স্বপ্ন দেখছি নাকি? না না, ঠান্ডা হাওয়া তো বেশ গায়ে লাগছে। সাধারণ মানুষের শরীরে এত বড় মাথা হয়? টানা টানা চোখ, গালে একটা মস্ত আঁচিল, মোটা মোটা ঠোঁট। নিয়মিত বেশি পান খেলে দাঁতে যেমন দাগ ধরে, তেমনি দাগ ধরা সরু সরু দাঁত। দেখলেই যেন প্রাণ বেরিয়ে যায়। মাথাটা জানলার বাইরে এসে ঘাড় ঘুরিয়ে একবার এদিক সেদিক দেখল, তারপর
তারপর যেন প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে খানিক খুশি হয়ে খিলখিল করে হেসে উঠল। আমার যে কি অবস্থা তার নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। মাত্র 2 হাত দূরে ঘরের দরজা, তবুও ঢুকতে পারছি না। ভাবছি পেছন ঘুরলেই যদি কোনোভাবে আমায় ধরে ফেলে। এদিক ওদিক তাকানোর পর একেবারে হঠাৎ আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হাসতে হাসতে বলছে, আবার সেই খিলখিলিয়ে হাসি সমানে হেসে চলেছে আর আমাকে ডাকছে হাত বুলিয়ে বুলিয়ে। আমি পড়ি কি মরি করে পেছন ঘুরে দরাম করে দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘুম ভেঙে মা বাবা চমকে জেগে গেল। তারপর আমার অবস্থা দেখে মা তো আঁতকে উঠল। আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা জিজ্ঞেস করলে, কি হয়েছে বাবা, কোথায় গেছিলি, কিছু ভয়টাই পেলি নাকি, বল বল। যা দেখলাম হাঁপাতে হাঁপাতে ভাঙা ভাঙা কথাই বললাম মাকে। মা তো শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা বললে, আরে ও সব কিছু না, ঘুমের মধ্যে কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই। বলে দরজা খুলে বাইরে টর্চ জ্বেলে কুঠুরির দিকে আলো ফেলল। কই, জানলা তো বন্ধ রে, দরজা তো তালা দেওয়া। ওরে ভয় পাস না, ঘুমো ঘুমো, সব তোর মনের ভুল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আর কাল যাব বললেই কি যাওয়া হবে? বাস ইউনিয়নের থেকে 2 দিনের বন্ধ ডেকেছে, কাল পরশু বাস চলবে না। তারপরও যদি যেতে মন করে কোনো একটা ব্যবস্থা করা যাবে, তোমার চিন্তা নেই। মা বলল, ওগো এসব কি জায়গা কে জানে, আমার ছেলেটার যদি কিছু হয়ে যায়, কালই আমরা চলে যাব, থাকবো না এখানে। আর তুমিও ওই আগের ঘরটাতে ফিরে যাও, এখানে থাকার দরকার নেই। কিন্তু পরদিন সকাল থেকেই আমার এলো ধুম জ্বর, মাথা তুলতে পারি না। বাবা সকালেই কোম্পানির ডাক্তার নিয়ে এলো। ডাক্তার আমাকে পরীক্ষা করে ওষুধ দিয়ে গেলেন। দিনে মোটামুটি ভালোই থাকলাম, কিন্তু রাত্রে আবার বাড়ল জ্বর। মা বাবা দুজনেই সমানে জেগে। মা মাথায় জলপটি দেয়, জ্বর কমে ওষুধ খেয়ে তার কিছুক্ষণ পর আবার প্রবল জ্বর আসে, আবার ওষুধ আর জলপটি, এই চলছে। এই করতে করতে অনেক রাত্রের দিকে বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছিল একটু। আমি ঘরের যে জায়গাটাতে শুয়েছিলাম সেখানে আমার মাথার উপরেই জানলা। জানলাটা খুললে সামনেই রান্নাঘর আর কুঠুরিটা। হঠাৎ ঘুমের মধ্যে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। মনে হয় জ্বর ছাড়ার পর জল তেষ্টা পেয়েছিল। চোখ খুলে দেখি মাথার উপরে জানলাটা বন্ধ। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরক্ষণেই দেখি জানলাটা আস্তে আস্তে খুব সাবধানে খুলে যাচ্ছে। বাইরে থেকে কেউ যেন আস্তে আস্তে ঠেলছে। এক সময় কপাট দুটোই গোটাগুটি খুলে গেল। তারপর কিছুক্ষণ সব শান্ত। বাবা চেয়ারের হাতলে হেলান দিয়ে মাটিতে বসেই ঘুমিয়ে গেছে। মা বিছানাতে বসে দেওয়ালে ঠেস দিয়ে ঘুমোচ্ছে।
আমার মন কিন্তু বুঝতে পারছে যে এবার কাকে দেখব। শুধু কয়েক মুহূর্তের আর অপেক্ষা। গলা যেন আরও শুকিয়ে যাচ্ছে। দেখলাম জানলা দিয়ে আস্তে আস্তে ঢুকছে সেই দুটো হাত, লিকলিকে জরাজীর্ণ, কালো, নখগুলোও কালচে আর লম্বা। এবার হঠাৎই কালকের সেই মাথাটা ঢুকে গেল ঘরের ভেতর। এইবার দেখি আস্তে আস্তে ওর পুরো শরীরটাই হঠাৎ ঘরের ভেতর রয়েছে। কোনো ভয়ঙ্কর জাদু বলে ওই মাঝ বয়সী পাগলি গোছের মহিলা এখন আমার ঘরের ভেতরে জানলার কাছে আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে বলে উঠল, কালকে ডাকলাম, এলি না যে। বলে মিথ্যা ঠোঁট ফুলিয়ে বড় বড় চোখ করে আমার দিকে ঘাড় বেঁকিয়ে তাকালো। আমার তো শরীরে কাঁপুনি লাগছে, দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে শব্দ উঠছে। আবার জ্বর এলো নাকি? এসব কি জ্বরের ঘরে দেখছি? চরম ভয় করছে। মনে হচ্ছে এটা যদি দুঃস্বপ্ন হয় তবে ঘুম ভাঙছে না কেন? আমার ধারণা ভুল প্রমাণ করে পাগলি এবারে হো হো করে হেসে উঠল। ওর হাসির আওয়াজ যেন আমার বুকে চাবুক মারছে। ওহ, কি বিভৎস মুখ, আর তার থেকেও বিভৎস ভয়ঙ্কর হাসি। আশ্চর্য, ও এত জোরে হাসছে অথচ মা বাবার ঘুম কেন ভাঙছে না? আমারও তো হাত পা নড়ছে না, গলা থেকেও কোনো আওয়াজ বেরোচ্ছে না যে ওদেরকে ডেকে জানাবো কি বিপদ আমার সামনে দাঁড়িয়ে। একবার হাসি থামিয়ে আমার মাথার কাছে মুখটা নিয়ে এসে বার দুয়েক আমাকে যেন শুঁকে দেখল। তারপর আমার মাথাতে হাত বুলোতে লেগেছে। আহ, কি তীক্ষ্ণ নখ! মনে হয় কপালের দু জায়গা চিড়ে গেল। আমি চিৎকার করতে পারছি না কেন? মনে আছে আমি গোঙাচ্ছিলাম। হঠাৎ পাগলি বলে উঠল, তুই আমার ননির পুতুল। চ, তোকে নিয়ে খেলবো গা। বলেই ওর এক হাতে আমার কোমরের কাছটা ধরে তুলে নিয়ে হাসতে হাসতে বাইরের দিকে চলল। বুঝতে পারছি আমার গাটা আরো গরম হয়েছে। পাগলির পরনে আল খাল্লার মতন পোশাক, তা থেকে নোংরা পচা দুর্গন্ধ আসছে। আমি যেন সত্যি পুতুল হয়ে গেছি। কিছুই তো করতে পারছি না নিজেকে বাঁচানোর জন্যে। শুধু ভয়ে আর যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে সমানে জল পড়ছে। খিদে খিদে এবার চোখ দুটো টন টন করছে খুব। ওর কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু বিড়বিড় করে মাঝে মাঝে বলছে, ননির পুতুল পেয়েছি, ননির পুতুল পেয়েছি। আমার ননির পুতুল পেয়েছি, ননির পুতুল পেয়েছি। সমানে সেই খিলখিল হাসি চলছে। আমাকে নিয়ে যাচ্ছে কুয়োটার দিকে বুঝতে পারছি। হঠাৎ কেমন করে জানি না গায়ে বোধহয় কিছুটা জোর পেয়ে লাফিয়ে উঠলাম। ধপ করে ওর হাত ছাড়িয়ে মাটিতে পড়ে গেলাম। কনুইয়ের কাছে খুব ব্যথা লাগলো, কিন্তু ব্যাস ওইটুকুই। পালানোর বা কাউকে ডাকার মতন ক্ষমতা হলো না। ভাবলাম পাগলি এবার রেগে হয়তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু না, এতে ওর কোনো পরিবর্তন হলো না।
আমাকে ঘিরে নাচতে লাগলো আর সুর দিয়ে বলে চলেছে, ননির পুতুল খেলছে, ননির পুতুল খেলছে, আমার ননির পুতুল খেলছে, ননির পুতুল খেলছে। আকাশে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে, শোঁ শোঁ করে হাওয়া বইছে। উঠোনের আলোটাও নিভে গেল এবার আমার বুক ফেটে কান্না এলো। মনে হয় আমার শেষ ভরসা ছিল ওই আলোটা। ওটা নিভে যেতেই আমি গোঙানি দিয়ে কেঁদে উঠলাম। মায়ের জন্য খুব মন খারাপ করে উঠল। মনে হলো আমার মা আমাকে ছাড়া খুব কাঁদবে। এটা ভেবে আরও কাঁদতে লাগলাম। পাগলি আবার আমাকে তুলে নিয়ে কুয়োর পাড়ে নিয়ে গিয়ে রাখলো। কাছে এসে বললে, পড়ে যাস না, আরো খেলবো। ননির পুতুলকে নিয়ে খেলবো। ননির পুতুল, পড়ে যাস না, পড়ে যাস না। বলে দড়ি বালতি দিয়ে জল তুলে আমার গায়ে মাথায় ঢালতে লেগেছে। বলছে বলছে ননির পুতুলে ধুলো লেগেছে, ননির পুতুলে ধুলো লেগেছে, পরিষ্কার করে দিয়ে। ননির পুতুলে ধুলো লেগেছে, ধুয়ে দি, ধুয়ে দি। ননির পুতুলে ধুলো লেগেছে আমার। আমি তখন ভয় ভুলে গেছি। এখন আমার প্রচণ্ড শীত করছে, সারা দেহে ঠান্ডায় ব্যথা করছে যেন। আমার গায়ে যেখানে যেখানে নোংরা লেগেছে ও হাতে করে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে। ওর নখে লেগে সেই জায়গাগুলোতে কেটে রক্ত বেরোচ্ছে। আমার মনে এখন আর কোনো ভয় নেই, শুধু সারা শরীরে ব্যথা করছে। আমি যেন মেনেই নিয়েছি যে আমি আর বাঁচব না। পাগলি আমাকে নিয়ে খেলেই চলেছে। কখনো মাটি তুলে আমার গায়ে মুখে পাউডার মাখানোর ভঙ্গিতে মাখিয়ে দিচ্ছে, কখনো আবার জবা গাছের পাতা আর ফুল ছিঁড়ে মাথায় আর কানের গোড়ায় গুঁজে দিচ্ছে আর বলছে, ননির পুতুল, ননির পুতুল কেমন সেজেছে, কেমন সেজেছে দেখো, ননির পুতুল। হঠাৎ দেখি দরাম করে বাইরের দরজা খুলে ভেতরে এলো গণেশ কাকা। এই দৃশ্য দেখে সে তো হতবাক। পর মুহূর্তেই ওই 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 কেরে 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 বলে তেড়ে এলো ওই পাগলির দিকে। পাগলি করে চিৎকার করে উঠল। তারপরেই ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে কুঠুরির জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। গণেশ কাকা অবাক হয়ে দাঁড়িয়ে রইল ওইখানেই। আমি ওখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। এর পরদিন সন্ধেবেলায় আমার জ্ঞান ফিরলে দেখি আমি আমাদের গ্রামের বাড়িতে মায়ের পাশে শুয়ে। মা বলেছিল অল্পের জন্যে নাকি আমার নিউমোনিয়া হয়নি, তবে বুকে চরম সর্দি বসেছিল। গণেশ কাকা ওই গ্রামেরই এক ওঝাকে ডেকে এনেছিল পরদিন সকালে আমার জ্ঞান ফিরছে না দেখে। ওঝা ঝাড়ফুঁক করার পর যা বলেছিল তা এই রকম: ওই বাড়ির একমাত্র মেয়ে বাসন্তী যখন গর্ভবতী হয় তখন তার মধ্যে কিছু মানসিক বিকৃতিও দেখা যায়। গর্ভে সন্তান বৃদ্ধির সাথে সাথে সেটা পাগলামিতে পরিণত হতে থাকে। সন্তান প্রসবের সময় সে বদ্ধ উন্মাদ। তবে সে এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয়। দুধে আলতা গায়ের রং, নামও ছিল মাখন। শ্বশুর বাড়িতে ওরা আর ওকে ফেরত নেয়নি। বাসন্তীকে ওই কুঠুরিতে বেঁধে রাখতে হতো। ওষুধ খেয়ে বেশিরভাগ সময় ঘোরের মধ্যেই থাকতো। ঘোর কাটলেই বলতো,
আমার ননির পুতুল কই, আমার ননির পুতুল কই। তখন জানলা দিয়ে কেউ একজন ওকে ছেলেটাকে দেখিয়ে আসতো। ছেলেটা বাসন্তীর মায়ের কাছেই থাকতো। ছেলেটার বয়স যখন মাস 6, তখন এক রাতে কোনোভাবে বাসন্তী কুঠুরির জানলার নড়বড়ে দুটো রড খুলে বেরিয়ে এসেছিল। রাত্রে চুপচাপ ছেলেটাকে কোলে নিয়ে গিয়ে খেলতো, আবার ভোরের আগেই ফেরত দিয়ে যেত। এবার পাগল তো, একদিন ছেলেটাকে কুয়োর পাড়ে শুইয়ে রেখে নাচ করে করে খেলা করছে। বাচ্চাটা কোনোভাবে লাফিয়ে উঠে বা পাশ ফিরতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে প্রাণ হারায়। সেই থেকে আর কখনো বাসন্তীকে কুঠুরির বাইরে দেখা যায়নি। মাঝে মাঝে জানলায় তাকিয়ে তাকিয়ে বলতো, ননির পুতুল এলো, ননির পুতুল এলো। ওখানেই বছরখানেক পর সেও মারা যায়। এরপর ওর বাবা মা মারা গেলে ওর কাকারা এই ঘরটা ভাড়া দেয় কয়েকবার। তবে পরিবারে বাচ্চা নিয়ে কেউ টিকতে পারেনি। আমার মতে আপনারা আজই ছেলেটাকে নিয়ে বাড়ি যান, তাছাড়া ও আবার আসবে। কোনো বিপদ হওয়ার আগে ওকে নিয়ে যান। শুনলেন ননির পুতুল। শ্রোতা বন্ধুরা, যদি আপনারা আপনাদের কোনো অলৌকিক অভিজ্ঞতা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে লেখা ইমেল আইডিতে সেটি লিখে জানান। আমরা চেষ্টা করব সেটি শোনানোর। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।